ওকে, আজকে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাসেটস প্রোগ্রামের কততম ক্লাস? চতুর্থতম ক্লাস। ল্যাব হচ্ছে কত? 2 নম্বর। আচ্ছা, এর আগে আমরা কি কি আলোচনা করছিলাম? এইচটিএমএল নিয়ে শুরু করছিলাম, তাই না? বেসিক কোনো আছে। কোর্স প্ল্যান আমরা দেখছিলাম, এরপরে আমাদের রিসোর্স কি কয়েকটা ওয়েবসাইটের নাম আমরা দেখছিলাম। কি কি দেখছিলাম? W3 স্কুল, মজিলা ডট অর্গানাইজেশন, এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে। এখানে আপনারা একবার করে ভিজিট করে দেখবেন, কোনো কিছু ভুলে গেলে এখানে পেয়ে যাবেন সবকিছু। আচ্ছা, টেক্সট এডিটর আমরা দেখছিলাম, অনেকগুলা টেক্সট এডিটর আমরা নাম দেখছিলাম, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস। তার মধ্যে আমরা একটা ইউজ করতেছি, সেটা হচ্ছে কি ভিজুয়াল ভিএস কোড। আচ্ছা, এখন যে কোড করার জন্য শুধু ভিএস কোডই আছে এমনটা না, হ্যাঁ, আরো অনেক অনেক কোড এডিটর আছে। তো অনেকেই দেখবেন অনেকটা ইউজ করে। শুধু যে ভিএস কোডই ইউজ করতে হবে এমন কেন না, আপনি চাইলে নোটপ্যাডও ইউজ করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস। আপনি চাইলে কি সাবলাইম টেক্সটও ইউজ করতে পারেন। হুম, একই কাজ, শুধু আমরা কি টেক্সট গুলা এডিট করতেছি, এখানে টেক্সট লিখতেছি। তো টেক্সট এডিটরের কাজে এটা, বাট অনেকগুলা অনেকেই তৈরি করে রাখছে। আচ্ছা, ব্রাউজারও এরকম আছে অনেকগুলা, কি আমাদের ব্রাউজার আছে। আর ব্রাউজার ব্রাউজার বলতে আমরা কি, ব্রাউজারের কাজ কি? আমাদের ওয়েবসাইটকে কি আপনাদের প্রেজেন্টেশন করে যাও। এখানে একটা ব্রাউজার একটা সার্ভার বলতে পারেন, এক ধরনের কি সার্ভার। যেমন এই যে আমাদের এই সার্ভার কি, ব্রাউজার শুধু দেখবেন যে এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, এই তিনটা জিনিস শুধু ও কি রান করতে পারে। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই জিনিসটা মনে রাখেন। ব্রাউজার শুধু তিনটা জিনিসই বোঝে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এর বাইরে যদি ওকে অন্য কোনো, যেমন আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, পিএইচপি আছে, তারপরে কি পাইথন আছে, জাভা আছে, ওই ওগুলা যদি আপনি এখানে রান করেন, এই ব্রাউজার কিন্তু সরাসরি এগুলো বোঝে না। তখন এগুলো আউটপুট কিন্তু আপনি ব্রাউজারে দেখতে পারবেন না। তো যদি এ ধরনের হয় যে আপনি পিএইচপি কোড করতেছেন বা পাইথনে কোড করতেছেন, এর মাঝখানে একটা থার্ড পার্টি সফটওয়্যার লাগে, যেটা কি করবে, আলটিমেটলি ওই পিএইচপি বা পাইথনকে কি করবে, ওই জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্টে কি কনভার্ট করে ব্রাউজারের কাছে পাঠাবে। তো ব্রাউজার শুধু তিনটা জিনিসই বোঝে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এর বাইরেও কোনো কিছু বোঝে না। তো আমরা যে এর বাইরে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে দেখি বা জানি, এগুলো হচ্ছে যে যখনই আপনি কোড করবেন, যেমন আমরা এখান থেকে কোড করতেছি এবং কি সরাসরি এই ফাইলে ডাবল ক্লিক করে কি ব্রাউজারে ওপেন করতেছি, তাই না? কিন্তু যখনই আপনি পিএইচপি, পাইথন এই ধরনের কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাকে মাঝখানে একটা কি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হবে। আপনি এখানে হচ্ছে যে কোড লিখতেছেন পিএইচপি তে, এই যে থার্ড পার্টি মাঝখানে একটা সফটওয়্যার একটা বসবে, সেটা হতে পারে জ্যাম, হতে পারে এজ্যাম, মানে অনেকগুলা অনেক সফটওয়্যার আছে এই ধরনের। তো এগুলা কি করে, আহ এই যে কোড গুলাকে আছে, এগুলাকে কনভার্ট করবে। কনভার্ট করে কি করবে, আলটিমেটলি এই যে ব্রাউজারের কাছে যখন আসবে কোড গুলা, ওই এইচটিএমএল, সিএসএস হয়েই আসবে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এগুলা আপনারা দেখছিলাম। এরপরে বলছিলাম কি, ইউআরএল, ইউআরএল ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, একটা ইউআরএল এর অনেকগুলো কয়েকটা এখানে পার্ট থাকে, একটা থাকে কি এইচটিটিপিএস, সেটাকে আমরা বলছিলাম কি হাইপার টেক্সট প্রোটোকল সিকিউর। আচ্ছা, এরপরে আছে যে ডোমেন, এরপরে আছে কি এক্সটেনশন। আচ্ছা, ওয়েবসাইট কি মনে আছে? আচ্ছা, এগুলা মুখস্থ করে রাখতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে বা কোশ্চেনে, আপনাদের শেষে, আপনারা তো জানেন, অলরেডি সবাই জানেন, কোর্স শেষে আপনাদের কি এনএসডিএল লেভেল 3 এক্সাম হবে। তো ওখানে দেখা যাচ্ছে এই ধরনের কোশ্চেন গুলা থাকে। ওয়েবসাইট কি, ওয়েবসাইট কত প্রকার, কি কি, অর্থাৎ ডায়নামিক ওয়েবসাইট কি, হ্যাঁ, স্ট্যাটিক ওয়েবসাইট কি, এই ধরনের কোশ্চেন থাকে। তো এই যে কোশ্চেন গুলার অ্যান্সার গুলো আপনাদের কি মুখস্থ রাখতে হবে। না, এখানে বাংলার কোনো সিস্টেম নেই। আপনি এনএসডি এর কোশ্চেন হবে ইংলিশে, আপনাকে অ্যান্সারও করতে হবে ইংলিশে, এখানে বাংলার কোনো সিস্টেম নেই। ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইট আমরা কয় ধরনের দেখছিলাম? 2 ধরনের, একটা হচ্ছে কি স্ট্যাটিক, আর একটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট।
আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইট কোনটা? সার্ভারে ওইগুলা হচ্ছে নো চেঞ্জ। আপনার যেই ভিজিট করুক না কেন সেম কনটেন্ট গুলা কি দেখতে পারে। একটা ওয়েবসাইটে সেম কনটেন্ট থাকে। আবার অপরদিকে ডাইনামিক ওয়েবসাইট কোনটা? এগুলা চেঞ্জ হচ্ছে ইউজারের উপর ডিপেন্ড করে কি আপনাদের কনটেন্ট গুলা চেঞ্জ হবে। এটা ইউজারের উপর ডিপেন্ড করে। এখন ইউজার যদি এক এক ইউজারের জন্য কি এক এক ধরনের কন্টেন্ট শো করবে। তো এই ক্ষেত্রে একটা জিনিস থাকে সেটা আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে দেখবেন সরাসরি কি সার্ভারের থেকে ক্লায়েন্ট অর্থাৎ আমাদের ব্রাউজারে কি সরাসরি ডাটাগুলো চলে আসে। এর মাঝখানে আর কিন্তু অন্য কিছু নেই। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে কি ডাটাবেস। একেক ইউজারের জন্য কি আলাদা, আলাদা ডাটাবেস ডাটাবেসের মধ্যে তথ্য কি আলাদা, আলাদা করা থাকে। তো এই কারণে একেক ইউজার যখন ওয়েবসাইটে ভিজিট করে একেক ধরনের কনটেন্ট কি দেখতে পারে। এই ডাটাগুলো আসে থেকে ডাটাবেস থেকে। আর স্ট্যাটিক ওয়েবসাইটে ওই কনটেন্ট যা থাকে সরাসরি কি ওই সার্ভারে থাকে ওখান থেকে কি আসে। তো এখান থেকে ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে একটা জিনিস বেশি থাকে। প্রথমে থাকে কি ক্লায়েন্টের ধরেন একটা আছে কি কম্পিউটার আছে আপনি এখান থেকে কি একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করতে যাচ্ছেন। ওটা যাবে কোথায়? সার্ভারে। অবশ্যই কি ওই আইপি অ্যাড্রেসে যাবে। কিন্তু এই সার্ভারের সাথে কি থাকে একটা ডাটাবেজের কানেকশন থাকে। এই ডাটাবেস কি করে এটা কোন ইউজার ওই ইউজারের ডাটাগুলো কি ডাটাবেস থেকে নেয় তারপরে আবার কি এখানে পাঠাই দেয়। এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের মানে ইয়া বৈশিষ্ট্য হলো এটা প্রক্রিয়া আর কি ও এইভাবেই কাজ করে। আচ্ছা, এইচটিএমএল এর ফুল ফর্ম কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সিএসএস? আচ্ছা, ক্যাসকেডিং স্টাইল শিটস। আচ্ছা, এলিমেন্ট আর এইচটিএমএল ট্যাগের মধ্যে পার্থক্য কি? এইচটিএমএল ট্যাগ শুধু কি ট্যাগ, ওটা হচ্ছে ওর ভিতরে কি কোনো কন্টেন্ট থাকে না। এখানে যদি খেয়াল করেন একটা আছে কি ট্যাগ। এখন ট্যাগ যে কোনো কিছু হতে পারে, পি হতে পারে, এইচ ওয়ান হতে পারে, বডি, হেড, আমরা যেগুলো দেখলাম এগুলো হতে পারে। ট্যাগের কি শুরু থাকবে, শেষ থাকবে, এটাকে আমরা বলতেছি কি শুধু ট্যাগ। আর যখন একটা ট্যাগের এই দুইটার মাঝখানে কোনো কিছু থাকবে, হয় কোনো টেক্সট থাকবে, কোনো ইমেজ থাকবে, কোনো অডিও ভিডিও, যেটাই থাকুক না কেন একটা করে এটাকে আমরা বলতেছি কি কন্টেন্ট। যে কোনো কন্টেন্ট থাকতে পারে সেটাকে আমরা বলবো কি এলিমেন্ট। আচ্ছা, এরপরে আমাদের এক্সটেনশনের এক্সটেনশন কি হয় এইচটিএমএল ফাইলে? ডট এইচটিএমএল। ওকে, তাহলে এতটুকু ছিল আমাদের গতকালকের ক্লাস। আমরা একটা ফাইল তৈরি করছিলাম, ফার্স্ট ওয়েবসাইটও আমরা তৈরি করছিলাম। আজকে এখান থেকে আমরা কি এর পরের থেকে জিনিসগুলো আমরা জানবো। তো চলেন আজকে হচ্ছে যে আর্টক্রাফট ফোল্ডার আমরা তৈরি করে নেই। আচ্ছা, ডি ড্রাইভে আমাদের অ্যাসেট প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি আমি। এর ভিতরে ল্যাব 1 ছিল। আজকে একটা কি নতুন করে ফোল্ডার তৈরি করে নেব। নিউ ফোল্ডার ল্যাব 2। আচ্ছা, এর ভিতরে আমাদের একটা কি এইচটিএমএল ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার সিস্টেম কি রাইট ক্লিক করব, এরপর কি নিউ, যে কোনো একটা টেক্সট ডকুমেন্ট নেব। এখন টেক্সট ডকুমেন্টে নিতে হবে এমন কোনো কথা না, আপনি যে কোনো একটা নিতে ওয়ার্ড ফাইলেও নিতে পারেন। তো নিয়ে জাস্ট কি সবগুলোকে রিমুভ করে দিয়ে আমরা একটা কি নাম দেবো, সেটার নাম দিলাম কি ইনডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, এর আগে আমরা দিয়েছিলাম কি যে কোনো নাম দিতে পারি, বাট একটা সিস্টেম আছে যে আপনি আপনার যে মেইন ফাইলটা থাকবে, মেইন যে এইচটিএমএল ফাইলটা থাকবে বা হোম পেজ যেটাকে আমরা বলি, একটা ওয়েবসাইটে যখন আমরা নাম লিখি, হ্যাঁ ধরেন আমরা এখানে লিখতেছি কি w3school.com। এই যে লেখার সাথে সাথে একটা পেজ এখানে কি লোড হচ্ছে না? একটা পেজ কি এই যে পেজটা চলে আসলো এখানে, এটাকে আমরা বলতেছি কি হোম পেজ। অর্থাৎ একটা ইউআরএল এ হিট করার সাথে সাথে যে পেজটা দেখা যায় সেটাই হচ্ছে কি হোম পেজ। আর এই হোম পেজের সব সময় একটা নাম থাকে, সেটা একটা হোম পেজের ফাইলের যে নামটা থাকে সেটা নাম হয় এই ডট সরি ইনডেক্স ডট এইচটিএমএল। ক্লিয়ার এটা? এর বাইরে অন্য কোনো নাম দিয়ে যদি আপনি যখন সার্ভারে এটা রাখবেন বা একটা সার্ভারের মধ্যে আপনার এই এইচটিএমএল ফাইলটা রাখবেন, তখন কিন্তু আপনি এই যে একটা ওয়েবসাইটের নাম দিলেন ওই নামের মধ্যে কি এটা আপলোড করে রাখলেন, যদি এই নামটা যদি index.html না হয় কিচ্ছু দেখাবে না ওখানে।
কারণ বাই ডিফল্ট সার্ভারে যেখানেই রাখেন না কেন, বাই ডিফল্ট ও প্রথম হোম ফাইল ধরে index.html কে। এখন আপনি একটা ইউআরএল যখনই হিট করবেন, এই ইনডেক্স ফাইলে যা কিছু থাকবে ওটাই ও কি আপনাকে দেখাবে। তো আপনাদের হোম পেজ বা হোম ফাইল বা যেটাই বলেন ওটার নাম হবে কি index.html। তো আজকের থেকে এরপরের থেকে আমরা প্র্যাকটিস করব এই নামে। আমাদের HTML ফাইলের নাম দেব কি, মেন যে HTML ফাইলটা থাকবে ওটার নাম হবে কি index.html। ওকে, এখন এটাকে বিএস কোডে বা কোড এডিটরে আমাদের কি ওপেন করতে হবে। ওপেন করার সিস্টেম আমরা দেখছিলাম কয়টা, অনেক ভাবে ওপেন করা যায়। হ্যাঁ, একটা দেখছিলাম কি এই ফাইল থেকে এখানে এসে, আচ্ছা ফাইলে গেলেও হবে, এখানেও দেখেন লেখা আছে এই যে ওপেন ফাইল, এরপরে কি ওপেন ফোল্ডার। আপনি চাইলে ফোল্ডার সহ কি এখানে ওপেন করতে পারবেন। আমরা ওপেন ফাইল দেখছিলাম, আজকে যদি দেখি ওপেন ফোল্ডার, আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি যে ফোল্ডার আছে আমি ফোল্ডার সহ সিলেক্ট করে দিতে পারবো। তো আমি যে ডি ড্রাইভে গেলাম, ডি ড্রাইভে আছে কোথায় অ্যাসেট প্রজেক্ট, এটার ভিতরে গেলাম, এরপরে আমাদের ফোল্ডারের নাম কি ল্যাব 2। আমি এই ল্যাব 2 কে জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করে এখানে কি করব দেখেন সিলেক্ট ফোল্ডার। এই যে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার কি ল্যাব 2 ফোল্ডার সহ index.html টা কি এখানে ওপেন হয়ে গেছে। তো চাইলে আপনি কি একটা ফাইল শুধু ওপেন করতে পারেন, একটা চাইলে কি আপনি ফোল্ডার সহ ওপেন করতে পারেন। এটা গেল একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আমরা দেখছিলাম কি এই ফাইলটাকে এখানে কি টেনে এনে এভাবে টেনে এনে কি এর উপরে ছেড়ে দিলেও কি এটা ওপেন হয়ে যাচ্ছে। আরো একটা উপায় আছে, এখন যদি এই ফাইলের উপরে আমি রাইট ক্লিক করি ওপেন উইথ, এখানে যদি আমি নেই, আমাদের যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড এখন ইনস্টল করা আছে, এখানে দেখতে পারবেন কি ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড, এটার উপর যদি আমি ক্লিক করি সেম এভাবেও কি আমার এই ফাইলটা ওপেন হবে। তো যার যেভাবে সুবিধা হয়, যার যেভাবে ভালো লাগে আপনারা ওপেন করে নেবেন। আচ্ছা, এখানে ওপেন করার পরে আমাদের ইনডেক্স ফাইলে ফার্স্ট কাজ হচ্ছে কি HTML এর যে সিনট্যাক্স আছে, বেসিক যে স্ট্রাকচার আছে সেগুলো কি লেখা। এখন বেসিক স্ট্রাকচারের মধ্যে কি থাকে, ফার্স্টে লিখতে হবে কি HTML ট্যাগ শুরু, এরপরে হচ্ছে কি শেষ, এরপরে মাঝখানে কার্সর নিয়ে ইন্টারে ক্লিক করবেন। এই যে একটা ফরম্যাটিং হয়ে যাচ্ছে দেখেন অটোমেটিক। তো এই ফরম্যাটিংটা সবারই এটা মেনটেন করতে হবে, ইম্পর্টেন্ট খুব। আচ্ছা, এরপরে আছে কি থাকে হেড, হেড ট্যাগ থাকে, এর পরের অংশে কি থাকে বডি। তাহলে একটা আছে কি হেড আর একটা আছে বডি। এই হেড পার্টে আমাদের কি কি থাকে, একটা হচ্ছে কি টাইটেল, টাইটেল, এরপরে হচ্ছে আরেকটা মেটা ট্যাগ থাকে। আমরা মেটা ট্যাগ কি হয় এগুলো আমরা পরবর্তীতে জানবো, আর এখন শুধু লিখে রাখতেছি। হ্যাঁ, তো এখানে আপাতত লিখতেছি মেটা। আচ্ছা, বাদই দিলাম, থাক এগুলো পরে আলোচনা করবো, এখন আপাতত বাদ দিলাম। তাহলে এখানে আমাদের রাখলাম কি কি, শুধু হচ্ছে কি হেডের ভিতরে টাইটেল আর বডি, বডি ট্যাগ। এখন এই হেডের ভিতরে টাইটেল আমরা যেটা লিখবো ওয়েবসাইটের টাইটেলটা হবে এটাই। ধরেন এখানে আমরা লিখতেছি কি HTML, সেভ করলাম। এখন বডির ভিতরে লিখলাম এখানে কি হ্যালো। আচ্ছা, একটা চেঞ্জ করে দিই, লার্নিং HTML, করছি না। ওকে, এটাকে আমরা সেভ করি। এখন এই ফাইলটাকে এগুলো কোডগুলো আমরা লিখলাম, এটাকে ওপেন করব কিভাবে, ফাইলে যাব, এরপরে কি রাইট ক্লিক করব, ওপেন উইথ ক্রোমে আমি সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন আমাদের এখানে কি উই আর লার্নিং HTML এটা এখানে চলে আসছে। এর পাশাপাশি টাইটেল আমরা যেটা দিছিলাম HTML, ওই টাইটেলটা দেখাবে কি এই যে ট্যাব, আমরা এখানে দেখেন না ট্যাবের ভিতরে কিছু লেখা আছে না, এই যে যেমন এখানে যেমন W3 তে আসছে, এখানে লেখা আছে কি W3 স্কুল অনলাইন ওয়েব টিউটোরিয়াল। তো এখানে চাইলে কি আপনি সেম লেখাটাও কি এখানে লিখে দিতে পারবেন। এটা দেখা যাবে কোথায়, এই যে ট্যাব বার আছে না এখানে, তো টাইটেলটা আছে এখানে থাকবে। আর এর ভিতরে বডির ভিতরে যা লিখবো সেগুলো আমাদের কি এই ওয়েবসাইটের এখানে দেখা যাবে নিচে। আচ্ছা, এতটুকু আমরা গতকাল পর্যন্ত করছিলাম। হ্যাঁ, এতটুকু নিয়ে কারো কোনো মানে সমস্যা আছে যে এতটুকু আমি পারি না, করতে পারি নাই? সবাই পারছি, ওকে।
এখন থেকে এই যে বেসিক স্ট্রাকচার আছে না, আমাদের এই যে ভিএস কোড ইউজ করার ক্ষেত্রে একটা সুবিধা আছে। এখান থেকে ওরা আমাদেরকে অনেকভাবে সাজেশন দেয়। হ্যাঁ, অন্যান্য কোড এডিটর আপনি করতে পারেন। সব ধরনের কোড এডিটরে এই ধরনের সাজেশন দেয়। এগুলো হচ্ছে ডেভেলপারদের জন্য এই কোড এডিটর গুলো তৈরি করা। আমরা যে এই যে বেসিক স্ট্রাকচার লিখলাম, এটা আপনি একটা শর্টকাট ইউজ করে তৈরি করতে পারেন। সেটা হচ্ছে আমি যদি এটাকে আপাতত কি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে এখানে জাস্ট একটা কি সেমিকোলন দেব, সরি এক্সক্লামেটরি সাইন, এখানে একটা জাস্ট কি এক্সক্লামেটরি সাইন দেবো, এরপরে কিবোর্ড থেকে এন্টারে প্রেস করব। তাহলে দেখবেন যে আমাদের বেসিক স্ট্রাকচার যা কিছু লাগে সবকিছুই হচ্ছে কি সুন্দরভাবে এখানে চলে আসবে। তা এটা হচ্ছে যে আমাদের ভিএস কোডের একটা কি সুবিধা। ভিএস কোড বলতে পারেন, অন্যান্য কোড এডিটরেও আছে। ভিএস কোডে আছে কি এক্সক্লামেটরি সাইন যদি আপনি দেন, এরপরে যদি এন্টারে ক্লিক করেন, আবার দেখাচ্ছি এক্সক্লামেটরি সাইন, এটা হচ্ছে যে শিফট চেপে ওয়ান চাপবেন, হ্যাঁ শিফট চেপে ওয়ান, তাহলে এক্সক্লামেটরি সাইনটা কি পেয়ে যাবেন। এরপরে কি এন্টারে ক্লিক করেন, তাহলে সাথে সাথে দেখেন বেসিক স্ট্রাকচার আমাদের যা লাগে এখানে দেখেন কি আছে, এইচটিএমএল ট্যাগ শুরু, এখানে আছে কি শেষ, এরপরে এখানে হেড শুরু, এখানে হচ্ছে কি হেডের শেষ, এরপরে দেখেন বডি শুরু বডি শেষ। তার মানে আমাদের বেসিক স্ট্রাকচার যেগুলো লাগে সবগুলো কি অটোমেটিক চলে আসতেছে। এটাকে আমরা বলি বয়লার প্লেট বা যাই বলে, বয়লার প্লেট অটোমেটিক এটা চলে আসে। এর ভেতরে কিছু আছে, কি কি আছে দেখেন, একটা আছে উপরে কি ডক টাইপ। আচ্ছা, এখন হচ্ছে যে ডক টাইপটা আমরা কেন ইউজ করি, ডক টাইপটা কি, ও দেখ, ঠিক আছে, দেখা যাচ্ছে, ওকে। এখানে একটা জিনিস আছে ডক টাইপ এইচটিএমএল, এটা থাকে কোথায় সবার উপরে। আচ্ছা, এই ডক টাইপ এইচটিএমএল টা কি, চলেন এটা আগে আমরা বুঝি। আমরা হচ্ছে যে এইচটিএমএল কোন ভার্সন এখন শিখতেছি, এইচটিএমএল এর 5 ভার্সন, সর্বশেষ ভার্সন, তাই না? এখন আমরা এই যে কোডগুলো যে লিখবো, এগুলো যে আমরা HTML5 এরই লিখতেছি, এটাকে ব্রাউজারকে তো বলে দিতে হবে, ব্রাউজার তো এমনি এমনি বুঝবে না। আমরা অন্য অন্য ভার্সন, অনেকগুলা ভার্সন আছে এইচটিএমএল এর, তো এই যে এইচটিএমএল এর ভার্সন গুলো ব্রাউজারকে আপনি যদি বলে না দেন, ও কিভাবে বুঝবে আপনি কোন ভার্সনে কোডটা করছেন। এই কারণে বলে দেওয়ার জন্য একটা ডক টাইপ বলে দিতে হয়, সেটা হচ্ছে কি মানে একটা লাইন বলে দিতে হয় ডক টাইপ এইচটিএমএল। এটা হচ্ছে এই যে ডক টাইপ এইচটিএমএল, এটা হচ্ছে শুধু এইচটিএমএল লিখলেই হয়ে যায়। অন্যান্য ভার্সনে যদি আপনি খেয়াল করেন, অন্যান্য ভার্সনের ডক টাইপ গুলো অনেক বড় বড় হয়। অন্যান্য ভার্সনের ডক টাইপ যদি আপনি খেয়াল করেন অনেক বড় বড় হবে। আমরা যদি একটু গুগলে সার্চ করে দেখি, ওকে দেখেন, আহ, পিছন থেকে দেখতে পাচ্ছেন এখন এটা, আমরা বলছিলাম কি ডক টাইপ, ডক টাইপ হচ্ছে HTML5 এর সর্বশেষ ভার্সনের যদি দেখেন, ডক টাইপটা অনেক ছোট, বাট অন্যান্য ভার্সনের ডক টাইপ গুলো ছিল অনেক বড় বড়, হ্যাঁ এগুলো মনে রাখাও ছিল অনেক কষ্ট। এই যে ডক টাইপ গুলো লিখতেছি HTML পাবলিক, দেখেন কত বড় একটা কি ডক টাইপ লেখা লাগতো অন্যান্য ভার্সনে। এটা হচ্ছে কি ভার্সন 4.01। তো এরপরে এটা হচ্ছে কি HTML 1.1। তো ডক টাইপ গুলো আগের ভার্সনের ডক টাইপ গুলো ছিল কি অনেক বড়, তো এগুলো মনে রাখাও কষ্ট ছিল। পরবর্তীতে ওরা যখন HTML5 নিয়ে আসছে তখন ডক টাইপটাকে কি একটু ছোট করে নিয়ে আসছে। তো এখন যদি শুধু আপনি লেখেন কি ডক টাইপ HTML, তাহলে এটা ব্রাউজার যখন রান করবে, ব্রাউজার একটা একটা করে লাইন, প্রতি লাইনে যখন এটাকে রান করার আগে এটা পড়ে, কোডগুলো পড়ে। কিভাবে পড়ে, এই লাইন থেকে শুরু করবে, এর পরের এই লাইন পড়বে, তারপরে এই লাইন পড়বে, তারপরে এই লাইন পড়ে, এইভাবে পরে পরে ও আগে বোঝে, তারপরে কি ওটার উপর ইয়ে অ্যানালাইসিস করে ওকে একটা ভিজুয়ালি ইন্টারফেস তৈরি করে দেয়, যেটা আপনারা দেখতে পান। তো এটা হচ্ছে ডক টাইপ। ডক টাইপটা হচ্ছে কি HTML5 এর ডকটা, হ্যাঁ শর্টকাট বলতে আপনি ব্রাউজারকে বোঝাচ্ছেন যে এটা আমি ইউজ করতেছি, কোডটা করতেছি কি HTML5 এ। এই জন্য বলে দেওয়ার সিস্টেম হচ্ছে কি ডক টাইপ HTML। এটার কোনো শেষ ট্যাগ নেই। এটা হচ্ছে কি ফার্স্টে দিতে হয় একটা আপনার হচ্ছে লেস দেন, এরপরে হচ্ছে কি এক্সক্লামেটরি সাইন, এরপরে লিখতে হবে ডক টাইপ HTML। এই ডক টাইপ ক্যাপিটাল লেটারও লিখলে হবে, স্মল লেটারেও লিখলে হবে, কোনো প্রবলেম নেই। ওকে, এরপরে হচ্ছে যে HTML, এখানে আরেকটা আছে কি ল্যান্ড, এগুলো হচ্ছে এগুলোকে বলি অ্যাট্রিবিউট। আমরা এগুলো অ্যাট্রিবিউট নিয়ে পরে আরো ডিটেলস আলোচনা করব, জাস্ট এতটুকু বলে রাখি। এই যে ল্যান্ড মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি এই যে ওয়েবসাইটটা তৈরি করবেন, এটা কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করবেন, সেটা হচ্ছে কি ইয়ান দেয়া আছে। তো ইয়ান হচ্ছে কি ইংলিশ, আর বাংলা লিখতে হবে কি
বিআর। তো এটা হচ্ছে একটা সিস্টেম। আর এই যে মেটা ট্যাগ, ভিউপোর্ট এগুলো আমরা এখন আলোচনা করতেছি না। জাস্ট আপাতত থাকুক। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে কি আলোচনা করব। আচ্ছা টাইটেল তো আমরা কি বুঝলাম। আমাদের এখানে লিখে দিচ্ছি কি HTML 02 2 নম্বর ক্লাস আজকে আমাদের। ওকে। এরপরে আসেন আমরা আরো কিছু ট্যাগ দেখি। প্রথমে দেখবো হচ্ছে কি হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হচ্ছে উপরে একটা করে প্রত্যেকটা আমরা যদি একটা ওয়েবসাইটে দেখি কয়েকটা ওয়েবসাইট, এখানে দেখবেন একটা টেক্সট আছে কি বড় করে লেখা আছে না? আবার কিছু কিছু দেখবেন কি বড় করে লেখা আছে, আবার কিছু কিছু আছে কি ছোট। হ্যাঁ? তো কিছু কিছু টেক্সট আছে বড় করে লেখা, এই যে আবার কিছু কিছু আছে কি ছোট ছোট করে লেখা। তো এই যে বড় টেক্সট গুলো আছে এগুলাকে আমরা বলি কি হেডিং। তো আপনারা যখন প্যারাগ্রাফ লেখেন একটা টাইটেল দেন না, টাইটেল কি ছোট করে লেখে না বড় করে লেখে? তাহলে বড় করে লেখে। এই যে বড় বড় মানে যেগুলো মেন মেন পার্ট গুলা থাকে এগুলো আমরা বলি কি হেডিং। তো হেডিং লেখার জন্য এইচটিএমএল এ আপনাদেরকে একটা ট্যাগ দিয়ে দিয়েছে, কয়েকটা ট্যাগ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি হেডিং ট্যাগ। হেডিং ট্যাগের লেখার সিস্টেম কি H1, প্রথমে আছে কি লেস দ্যান, এরপরে আছে কি H1, আবার হচ্ছে কি গ্রেটার দ্যান। তাহলে এটা হচ্ছে কি H1 ট্যাগের লেখার সিস্টেম সবগুলাই একই। তাহলে শুধু নাম চেঞ্জ হচ্ছে কি H1। আচ্ছা আসতেছে। এখন হচ্ছে হেডিং আছে এক থেকে অনেকগুলো আছে, 1 থেকে 6 পর্যন্ত এইভাবে কি আপনারা লিখতে পারবেন। এখন 1 থেকে 6 পর্যন্ত এটা দিয়ে রাখছে কারণ সবগুলার সাইজ কি সমান প্রয়োজন হয় না, কোনোটা একটু বড় দরকার হয়, আবার কোথাও একটু কি ছোট দরকার হয়। এই কারণে ওরা হচ্ছে কি 1 থেকে 6 পর্যন্ত দিয়ে রাখছে। তো আমরা একটু চলেন একটু কোডিং করে দেখি। এখানে আসলাম, লিখলাম কি H1। আচ্ছা এরপরে এখানে লিখলাম দিস ইজ হেডিং 1। আচ্ছা এরপরে আছে এরকম কয়টা হেডিং ট্যাগ লেখা যাবে 1 থেকে 6 পর্যন্ত। তো আমরা আরেকটা যদি দিই H2, এটাকে দিলাম কি টেক্সটটাকে কপি করি, এটার মধ্যে আবার কি বসাই দিচ্ছি, এটা আছে কি 2। এরপরে আছে আরেকটা লিখতেছি 3, 4। এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে কি 6। তাহলে হেডিং আপনার এইচটিএমএল এ 1 থেকে 6টা পর্যন্ত লিখতে পারবেন। 1 2 3 4 5 6, আবার 7 লিখলে আবার কাজ করবে না। হ্যাঁ? এটা আবার মনে রাখবে। হেডিং ট্যাগ আছে কি 1 থেকে 6 পর্যন্ত। সেভ করি। এখন যদি আমরা আউটপুটে একটু চেক করি, আমাদের এটা আছে কি একবার ওপেন করে নিয়েছিলাম না, বারবার আপনাকে এইচটিএমএল টা ওপেন করে নিতে হবে না। আপনি যদি এইচটিএমএল ফাইলটা ব্রাউজারে একবার ওপেন করে নেন, পরবর্তীতে যতবার এখানে আসবেন ফাইলটাকে কি চেঞ্জ করবেন আর হচ্ছে কি সেভ করতে হবে। কন্ট্রোল এস দিয়ে আমরা কি সেভ করে নেব। এরপরে আছে কি একবার যেহেতু ওপেন করাই আছে, পরের বার এসে শুধু এখানে কি রিফ্রেশ করব, রিফ্রেশ বা রিলোড। বারবার আমাকে আর এইচটিএমএল টা কি ব্রাউজারে ওপেন করতে হবে না। পরের বার এসে জাস্ট খালি এখানে কি রিলোড দেব, তাহলে দেখবেন কি আপনাদের আউটপুট গুলো এখানে দেখা যাবে। আচ্ছা হেডিং 1 হচ্ছে সব থেকে কি বড়, বিগেস্ট হেডিং হচ্ছে কোনটা H1। এরপরে আছে কি H2, H3, H4, এরপরে আছে কি H5, এরপরে আছে H6। এখন অনেক সময় দরকার হয় বড়, কোথাও দরকার হয়, কোথাও আবার কি ছোট হেডিং এর দরকার হয়। সেই ক্ষেত্রে আপনার যখন যেটা লাগবে তখন সেভাবে কি আমরা ইউজ করতে পারবো। একটা হচ্ছে কি H1 2 3 4 5 6, আবার 7 ইউজ করেন না কেউ, 7 হলে কাজ করবে না। আচ্ছা একটা গেল আমাদের কি হেডিং ট্যাগ, এটাকে আমরা একটা এইচআর ট্যাগ দিলাম, এটাও একটা কি এইচটিএমএল ট্যাগ। আচ্ছা এইচআর দিলে কি হয়, নিচের দিকে একটা হরিজন্টাল রো তৈরি হবে। রিফ্রেশ করেন, এই যে একটা দেখেন একটা কি লাইন চলে আসছে।
এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটার কি শুরু বা শেষের ট্যাগ নাই, এটা অটোমেটিক সিঙ্গেল ট্যাগ এইচ আর। ওকে, এই যে ট্যাগ গুলো আমরা দেখতেছেন, উনি যেটা কোশ্চেন করছিল H1, এই যে HR, এগুলো কি বডির ভিতরেই হবে? আপনাদের যতগুলা কোড দেখবো আমরা সবগুলাই কি, যেগুলো আপনি আউটপুট দেখাতে যাচ্ছেন সবগুলা কোড হবে কি বডির ভিতরে। আচ্ছা, হেডিং ট্যাগ আমরা দেখলাম, এরপরে দেখবো আমাদের হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ। এরপরে আছে কি প্যারাগ্রাফ। তো অনেক সময় ওয়েবসাইটে যে টেক্সট গুলো আছে না, সবগুলাই হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ। যখনই কোনো টেক্সটের দরকার হবে সাথে সাথে এখানে কি প্যারাগ্রাফ ট্যাগটা পাবো। পি নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ লাগার সিস্টেম আছে কি পি, প্যারাগ্রাফের প্রথম অক্ষর হচ্ছে কি পি। তো পি দিয়ে শুরু, এটা পি ট্যাগ। এরপরে আছে ধরেন আমি একটা জাস্ট কিছু টেক্সট নিলাম। আচ্ছা, এখানে একটা জাস্ট পি ট্যাগ আমরা নিলাম, প্যারাগ্রাফ কোন যে কোনো টেক্সট লেখার জন্য এটা হচ্ছে কি পি ট্যাগ প্যারাগ্রাফ। পি ট্যাগের ভিতরে আপনি যা কিছু লিখতে চান এটা এর ভিতরে দিয়ে দেবেন, এরপর আছে সেভ, আউটপুটে এসে কি রিফ্রেশ করে। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে এই যে যে কোনো টেক্সট ওয়েবসাইটে যখনই কোনো কি লেখার দরকার হবে, টেক্সটের দরকার হবে, এটা ইউজ করবো আমরা কি প্যারাগ্রাফ ট্যাগ। আচ্ছা, এইখানে যদি এইচটিএমএল এ আসি, আমি যেগুলো দেখাচ্ছি সেম জিনিসগুলো আপনারা কি এই এইচটিএমএল এখানে পেয়ে যাবেন W3 স্কুলে। ওকে, বেসিক স্ট্রাকচার, এখানে এই যে দেখেন এইচটিএমএল বেসিক, এখানে যদি আসেন বেসিক স্ট্রাকচার কি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে এইচটিএমএল, আচ্ছা আবার বলতেছি, দেখেন আপনার পিসিতে যদি নেট কানেকশন থাকে এবং আপনি ভিএস কোড ইউজ করেন, ডামি টেস্ট নেওয়ার জন্য কোথাও যাওয়া লাগে না, আপনি শুধু এখানে লিখবেন কি লরেম, লরেম LOREM। এরপরে আপনি বলে দেন কত ওয়ার্ডের আপনার টেক্সট দরকার। আমি যদি এখানে দিই 500, তাহলে কি করলাম দেখেন লরেম 500, এরপরে যদি আমি ইন্টারে ক্লিক করি দেখেন আমার 500 ওয়ার্ডের একটা টেক্সট কি এখানে চলে আসতেছে। তো যতটুক লাগে এখানে 500, আপনার যদি লাগে 10 ওয়ার্ডের 10টা দেন, ইন্টারে ক্লিক করেন। অবশ্যই কি নেট কানেকশন থাকতে হবে। আচ্ছা, আমাদের দুইটা HTML ট্যাগের মধ্যে দেখলাম কি কি হেডিং ট্যাগ আর হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ, এই দুইটা আমরা দেখলাম। এরপরে আসেন কিছু ফরম্যাটিং ট্যাগ দেখব। এখানে যদি আমরা দেখি, আচ্ছা এটা হচ্ছে আমাদের আউটপুট। হ্যাঁ, এখন আমরা একটু ফরম্যাটিং করব। ফরম্যাটিং বলতে কি বোঝাচ্ছি, ধরেন আমি একটা যাচ্ছি কি একটা টেক্সটকে বোল্ড করব, কোন একটা টেক্সটকে কি ইতালিক করব, আবার দেখা যাচ্ছে এই জায়গা থেকে কি একটা লাইনকে আমি নিচে নামিয়ে দেব। এই যে ধরেন একটা কি ফরম্যাটিং করতে যাচ্ছি, এগুলোকে বলতেছি আমরা কি ফরম্যাটিং ট্যাগ। এখন ফরম্যাটিং ট্যাগ গুলা কি কি আছে আমরা যদি একটু দেখি। ওকে, এখানে দেখেন কিছু ফরম্যাটিং ট্যাগ গুলো দেয়া আছে এখানে। আপনারা এই কারণে বলতেছি এই পিডিএফটা আপনারা একটু বারবার প্রত্যেকদিন এসে দেখবেন, তাহলে ট্যাগ গুলাকে আপনার হচ্ছে কি মানে রিমাইন্ডার হয়ে যাবে, সহজে মনে থাকবে। ওকে, প্রথমে আছে দেখেন একটা আছে বোল্ড ট্যাগ, এখানে লেখাই আছে বি। হ্যাঁ, বোল্ড বোল্ড কোনো একটা টেক্সটকে যদি আপনি বোল্ড করতে যান সেক্ষেত্রে হবে কি পি ট্যাগ। এরপরে যদি সেভ ইম্পর্টেন্ট টেক্সট, তো ইম্পর্টেন্ট টেক্সট আর বোল্ড টেক্সট দুইটার কাজই একই, কোনোভাবে আউটপুট আপনি কোনোভাবে সেন্স বুঝবো না আমরা, একই জিনিস দুইটাই। তবে বোল্ডের থেকে বর্তমান HTML5 এ ওরা বলতেছে স্ট্রং ট্যাগটা ইউজ করার জন্য। তো এটা আমরা একটু পরেই দেখতেছি। এরপরে ধরেন আসেন কি ইতালিক টেক্সট, আমরা ইতালিক টেক্সট তো বুঝি কি এক টেক্সট গুলা কি একটু বাঁকা হয়। এরপরে আছে ইএম, এই দুইটা আবার আউটপুট সেম, ইএম আর হচ্ছে কি আই, দুইটার কাজই একই, বাট এইচটিএমএল এ ওরা বলতেছে এই জিনিসটা ইএমটা ইউজ করার জন্য। এরপরে আছে যে ইউতে কি আন্ডারলাইন, অলরেডি এগুলো আপনাদের সাথে মনে হয় জানেন, যারা এমএস ওয়ার্ড নিয়ে কাজ করছেন তাদের সাথে এই জিনিসগুলো পরিচিত। এরপরে আছে মার্ক ট্যাগ, কোনো একটা ট্যাগকে মার্ক করবেন, একটা ওই যে আপনাদের কোনো দরকার হলে যেমন ইয়েলো কালার দিয়ে মার্ক করেন না, সেম কাজটা করবে, সেটা ট্যাগের নাম হচ্ছে কি মার্ক ট্যাগ। এরপরে আছে ডিলিট, ডিইএল, ডেলতে বোঝাচ্ছে ডিলিট, কোনো একটা টেক্সটকে আপনি মাঝখান দিয়ে কি কেটে দিবেন। যেমন একটা ই কমার্স সাইটে যখন যাবেন একটা ডিসকাউন্ট যখন দেয় তখন কি করে আগের প্রাইসটাকে মাঝখান দিয়ে কেটে দিয়ে পাশে আরেকটা কি নতুন প্রাইস থাকে, তো এটাকে বলতেছে ওরা কি ডিলিট।
আচ্ছা, ডিলিট যদি যখন করবেন তখন সাথে, সাথে আরেকটা ট্যাগ দিয়ে দিয়েছে INS, এটাকে বলতেছে ইনসার্ট। হ্যাঁ? ইনসার্ট বলতে কি আপনি একটাকে ডিলিট করে কেটে দিচ্ছেন না? ওর পরিবর্তে কি আরেকটা যখন লিখবেন তখন ওরা বলতেছে এই ডিলিটের পাশাপাশি কি আপনি ইনসার্ট ট্যাগটা ইউজ করেন। তাহলে ইনসার্ট হচ্ছে কি INS। আচ্ছা, এরপরে হচ্ছে কি সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট আর হচ্ছে কি সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে কি কোনো একটা টেক্সটকে নিচের দিকে নামানো। কোনো একটা টেক্সটকে কি নিচের দিকে নামানো। নিচের দিকে বলতে যেমন আপনাদের হচ্ছে যে সিম্বল গুলো যদি দেখি, এইচ পানির যে সংকেত আছে H2O, তো এক্ষেত্রে দেখবেন যে 2 টা কি এইচ এর নিচে আছে। তো এটাকে এই ধরনের টেক্সট লেখার জন্য এটাকে করা হয় কি সাবস্ক্রিপ্ট। আর আবার দেখবেন যে স্কোয়ার, 2 স্কোয়ার, 3 কিউব, এই ধরনের কি উপরে যে জিনিসগুলো থাকে এগুলোকে বলা হয় কি সুপার সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, তো যে যে টেক্সটটাকে উপরে নেব আমরা সেটা রাখবো কোথায়, এই যে সুপার যে ট্যাগটা আছে এটার ভিতরে SUP। আচ্ছা, এরপরে আছে স্মল ট্যাগ। ধরেন আমাদের পি ট্যাগ লিখলে বাই ডিফল্ট এরকম দেখা যাচ্ছে, আপনি চাচ্ছেন এর থেকে টেক্সট গুলাকে কি একটু ছোট করবে, সেক্ষেত্রে ইউজ হয় কি স্মল ট্যাগ। আচ্ছা, এরপরে আছে বিআর ট্যাগ। বিআর ট্যাগের কাজ কি কোনো একটা টেক্সটকে আপনি কি নিচে ব্রেক করে দিবেন, ব্রেক মানে আমাদের হচ্ছে যে এই টেক্সটটা এক লাইনে আসছে তাই না, আমরা যে আউটপুটে যদি দেখি এই টেক্সটটা কি এক লাইনে আসছে, আপনি চাচ্ছেন এখান থেকে একটা লাইন থাকবে, এই টেক্সটগুলো কি নিচের লাইনে চলে আসবে। তো আমি এখান থেকে আমরা কি ব্রেক করে দেব, এটাকে বলতেছে ব্রেক ট্যাগ। আচ্ছা, এরপরে আছে এইচআর ট্যাগ, তো অলরেডি আমরা কি একটু আগেই ইউজ করলাম। একটা আছে হরিজন্টাল লাইন। তো চলেন আমরা একটু জিনিসগুলা একটু প্র্যাকটিক্যালি দেখি এখন। এটা হচ্ছে আমাদের কি একটা পি ট্যাগ, আমি এখানে এর নিচে এইচআর ট্যাগে কি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর নিচে নতুন একটা কি পি ট্যাগ নিচ্ছি, লরেম। ধরেন এখানে আমরা 20 না একটা ওয়ার্ড নিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে যদি 20 ওয়ার্ড নিলাম সবগুলো কি এক লাইনে চলে আসছে না, দেখে আমি কিন্তু পড়তে পারতেছি না, একটু প্রবলেম হচ্ছে। তো এই ধরনের যদি প্রবলেম হয় আপনারা এখান থেকে ভিউতে যাবেন, উপরে দেখেন একটা অপশন আছে ভিউ, ভিউ থেকে নিচে আছে ওয়ার্ড র‍্যাপ, ওয়ার্ড র‍্যাপ, এটা যদি ক্লিক করে দেন তাহলে টেক্সট গুলো আর এর বাইরে যাবে না। হ্যাঁ, যতটুকু আমাদের দেখা যাচ্ছে এর ভিতরেই কি পরের লাইনে চলে আসবে, জায়গা না থাকলে নিচের লাইনে চলে আসবে। তো এখন আমরা এগুলোকে সুন্দরভাবে রিড করতে পারতেছি। ওকে, এখন সেভ করি। ধরেন আমরা চাচ্ছি এই যে লরেন যে প্রথমে যে লাইনটা আছে, প্রথমে যে এই অংশটুকু, এটাকে আমরা চাচ্ছি কি একটু বোল্ড করে দেখাতে। তো বোল্ড যখনই করব তাহলে এটা হচ্ছে পি ট্যাগ, যতটুকু অংশকে আমি বোল্ড করে রাখবো সেই অংশটুকুকে কি বি ট্যাগ দিয়ে আমি কি র‍্যাপ করে দেব, কন্ট্রোল এক্স। ধরেন আমরা এতটুকু অংশকে কি বোল্ড করে দেখাতে যাচ্ছি। তাহলে এই যে লরেম ইপসাম যে টেক্সটটা আছে এতটুকু অংশকে যদি বোল্ড করতে চাই, যতটুকু অংশকে আমরা বোল্ড করতে যাব অতটুকু অংশকে কি এই যে বি ট্যাগ আছে বি ট্যাগের মধ্যে কি র‍্যাপ ভিতরে রেখে দিলাম আমরা। এখন যদি সেভ করে আউটপুটে যদি যাই, এখানে একটা রিফ্রেশ দিই, তাহলে দেখেন এই যে আমাদের টেক্সটটা এখানে চলে আসছে। এই যতটুকু বি ট্যাগের ভিতরে আমরা রাখছি ওই টেক্সটটুকু কি বোল্ড হয়ে আসছে। আচ্ছা, এরপরে সেম ভাবে আমি আরেকটাকে নিচ্ছি, এটাকে জাস্ট কপি করে পি ট্যাগ নিচ্ছি। আচ্ছা, আমার কথা কি আপনারা খাই দেবেন? আচ্ছা, পরে ধরেন আরেকটা কি আমরা পি ট্যাগ নিলাম। এখন আমি চাচ্ছি এই যে এই অংশটুকুকে কি ইটালিক করব। ইটালিক বলতে কি বাঁকা। তো এতটুকু অংশকে আমরা আই ট্যাগের ভিতরে রেখে দেবো, আই। আচ্ছা, আই ট্যাগে যতটুকু অংশকে আমরা ইটালিক করতে যাচ্ছি অতটুকু অংশকে এই আই ট্যাগের ভিতরে কি রেখে দিতে হবে। কন্ট্রোল ভি দিলাম, এখানে পেস্ট করে দিলাম। তাহলে এই অংশটুকু হচ্ছে কি আই ট্যাগের ভিতরে যে রেখে দিলাম। এখন যদি আমরা সেভ করে আউটপুটে গিয়ে একবার রিফ্রেশ করি, রিফ্রেশ, তাহলে দেখেন এই যে অংশটুকু বোঝা যাচ্ছে কি এই অংশটুকু আর এই পরের অংশটুকু দেখেন দুইটা কিন্তু এক না, এটা হচ্ছে কি সোজা আর এগুলা হচ্ছে কি একটু করে বাঁকা হয়ে আসছে। এখন সেম এই আই এর মতন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইটালিক, ইএম, এম্পারসাইজ। তো এম্পারসাইজের জন্য যদি আমি ধরেন এটা এই পর্যন্ত করছি, এখন যদি শেষের অংশটুকু আমি করতে চাই, ধরেন আমরা এই যে অংশটুকু আসতেছি এটা, ওকে ইএম ট্যাগ এখানে নিলাম, এরপরে বাকি যতটুকু অংশ আছে এর ভিতরে কি রেখে দিচ্ছি। সেভ করি,
এখানে এসে কি রিফ্রেশ করব। তাহলে দেখেন এখানে দুইটা জিনিস আছে। এই যে এটাও দেখেন আই ট্যাগটাও কি ইটালিক হয়ে আসতেছে। আবার আমি লাস্টে এতটুকু অংশকে কি ইএম ট্যাগের ভিতরে রাখছি, সেটাও কি ইতালিক হয়ে আসতেছে। এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে আমরা কোনটা ইউজ করব? দুইটার মধ্যে আমাদের কি কোনটা ইউজ করব? আর এখন হচ্ছে যে আমরা সবসময় যতটুকু সম্ভব সবসময় ইউজ করবেন কি ইএম। কারণ ওরা বলে দিচ্ছে আগে আই ইউজ হইতো HTML5 এ ওরা যে হ্যাঁ এটার একটু প্রাইভেটি বেশি বোঝানোর জন্য কি ইএমটা নিয়ে আসছে। তো এখন আপনারা সবসময় কি ইএমটা ইউজ করবেন। আই লিখলেও কাজ করবে, হ্যাঁ আই লিখলে কাজ করবে, বাট আপনাকে কি ওরা রিকমেন্ড করতেছে কি সবসময় ইএম ইউজ করবে। আচ্ছা, সেম ভাবে এখানে আমরা একটা টেক কি বোল্ড করছি না, এর সেম আরেকটা জিনিস আছে বি দিয়ে বোল্ড করছি, বাট আরেকটা আছে কি স্ট্রং। ধরেন আমি এই শেষের লাইনটাকে কি স্ট্রং এর ভিতরে রেখে দিচ্ছি। এখানে এসে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এই শেষের অংশটুকু আমার কি বোল্ড হয়ে যাচ্ছে। দুইটার কাজই হচ্ছে আউটপুট কি দেখে বোঝার উপায় নেই যে আমি একটাতে স্ট্রং ইউজ করছি আর একটাতে কি বোল্ড ইউজ করছি, দুইটার কাজই সেম। বাট ব্রাউজার সহজে বুঝতে পারে এই জিনিস স্ট্রং কে। আপনি একটা কোনো একটা টেক্সট কে কি প্রাইভেটই দিচ্ছেন, স্ট্রং করে দিচ্ছেন, ব্রাউজার এই ট্যাগ গুলাকে কি যখন পড়ে কোড গুলাকে ও বুঝতে পারে যে কি এটা একটা মানে হাইলাইট করার মতন টেক্সট, ও এটা বুঝে নিতে পারে। এই কাজগুলো কখন হেল্প করে? এসইও তে হেল্প করে। আপনারা এসইও শব্দের সাথে কেউ পরিচিত? এসইও শব্দ শুনছেন কি এর আগে? এসইও ফুল ফর্ম কি কেউ জানেন? এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এই একটা ওয়েবসাইট যখন আমরা গুগলে সার্চ করি, কিছু ওয়েবসাইট আছে কি উপরে আসে তারপরে একটা একটা করে আসে, এই তো। তো এই যে প্রথম যে উপরে আসতেছে এটা কেন আসতেছে? এমনি এমনি আসতেছে না, কারণ ওরা ওইভাবে ওয়েবসাইটটাকে তৈরি করছে যাতে ব্রাউজার যখন এটা পড়তেছে ওটা কি সহজে বুঝতে পারে। তো ব্রাউজার যত যেটাকে মানে সহজে বুঝতে পারে ও ওটাকে কি সবার সামনে নিয়ে আসে। এই কারণে এসইওটা খুবই ইম্পর্টেন্ট। এই কারণে আপনাদেরকে এখন বলতেছে কি সবসময় এসইও ফ্রেন্ডলি কোড লিখতে হবে আমাদের। আর এসইও ফ্রেন্ডলি কোড যখনই লিখতে যাব তখন এখন HTML5 বলতেছে তোমরা কি বই ট্যাগের পরিবর্তে ইউজ করবেন কি স্ট্রং। ক্লিয়ার এতটুকু? ওকে। এখান থেকে জানেন কি দিলাম বি স্ট্রং, এরপরে আছে কি ইএম ট্যাগ, আমরা এগুলো দেখলাম। এরপরে আসেন আন্ডারলাইন। কোনো একটা টেক্সটকে আপনি চাচ্ছেন কি আন্ডারলাইন করতে। আচ্ছা ধরেন এই যে প্রথম যে টেক্সটটা আছে বিটা আছে, আমি ওইটুকু অংশ বোল্ডও করব পাশাপাশি কি আন্ডারলাইনও করব। তাহলে এর ভিতরের অংশটুকু কি আমি আন্ডারলাইন করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এখানে বলে দেবো কি ইউ ট্যাগ। ইউ ট্যাগ শুরু শেষ করলাম। আচ্ছা যতটুকু অংশ আমি এর ভিতরে রাখবো, একটা ট্যাগের ভিতরে চাইলে কি এভাবে আপনি আরেকটা ফরম্যাটিং ট্যাগ লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এগুলো হচ্ছে ইনলাইন। ইনলাইন কেন বলতেছি দেখেন এই যে আমি ট্যাগ গুলা লিখতেছি, এগুলো কি নতুন লাইন তৈরি করতেছে? না, ওই লাইনের ভিতরেই কিন্তু কাজগুলো করতেছে, এই কারণে এগুলোকে বলা হচ্ছে কি ইনলাইন। আবার অপর দিকে একটা জিনিস খেয়াল করেন, আমি এই যে পি ট্যাগ লিখলাম, আবার নিচেও এসে কি পি ট্যাগ লিখলাম, আবার এখানে দেখেন H1 লিখছি, H1 লিখছি, এগুলো কি পাশাপাশি পড়ছে? এর পাশে কিন্তু জায়গা আছে, জায়গা আছে না? আমরা যদি আউটপুটে এসে আরেকবার রিফ্রেশ করি, দেখেন এর পাশে কিন্তু খালি জায়গা আছে না? তো খালি জায়গা আছে, চাইলে কি এর পাশাপাশি বসতে পারতো কিন্তু বসতেছে না। এখানে হচ্ছে যে কিছু HTML এর মধ্যে কিছু ট্যাগ আছে যেগুলোকে বলা হয় কি ব্লক ট্যাগ, ব্লক এলিমেন্ট, ট্যাগ তো না ব্লক এলিমেন্ট। আর একটা আছে কি ইনলাইন এলিমেন্ট। এই যে আমরা ফরম্যাটিং ট্যাগ গুলো ইউজ করতেছি এগুলো সবগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। কথা বুঝতে পারছেন? ব্লক আমরা ফরম্যাটিং ট্যাগ যেগুলো ইউজ করতেছি সবগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। কারণ এগুলা দেখেন যখনই আমি লিখতেছি বাট নতুন লাইন কিন্তু তৈরি হচ্ছে না, ও যতটুকু অংশের মধ্যে আছে ওই লাইনের ভিতরে কি কাজগুলা করতেছে। আচ্ছা এগুলো যখন আস্তে আস্তে আমরা আরো প্র্যাকটিস করব তখন এই জিনিসগুলো আরো মানে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। আচ্ছা এরপরে হচ্ছে যে আন্ডারলাইন আমরা দেখলাম। এরপর আছে মার্ক ট্যাগ। মার্ক ট্যাগের কাজ কি? যতটুকু কোনো একটা অংশকে আপনি চাচ্ছেন কি হাইলাইট করে দেখাতে, যে একটু কালারিং করে দেখাতে, সেটাকে সেই অংশটুকু চাইলে কি আপনারা মার্ক ট্যাগের ভিতরে রেখে দিতে পারেন। ধরেন আমি আরেকটা পি ট্যাগ নিচ্ছি।
আচ্ছা, এখন যাচ্ছি পুরা যে টেক্সট গুলো আছে সবগুলোকে কি মার্ক করে দেখাতে। সেক্ষেত্রে এই পি ট্যাগের ভিতরে কি একটা মার্ক ট্যাগ নিলাম এবং যতটুকু অংশকে আমি মার্ক করে দেখাতে যাচ্ছি, হাইলাইট করে দেখাতে যাচ্ছি, পুরাটাকে কি এই মার্ক ট্যাগের ভিতরে রেখে দেব। যতটুকু অংশকে আপনি কি হাইলাইট করে দেখাচ্ছেন পুরাটার ভিতরে কি মার্ক ট্যাগের ভিতরে রেখে দিবেন। এরপরে সেভ করি। আউটপুট এসে যদি রিফ্রেশ করি আমরা একবার, তাহলে দেখেন এই যে পুরা টেক্সটটা একটা কি ইয়েলো কালার দিয়ে একটা হাইলাইট হয়ে আসছে। তো এটাই হচ্ছে মার্ক ট্যাগের কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের কি ডিলেট ট্যাগ। ডিলেট ট্যাগের কাজ কি করে আমি বলছিলাম, মাঝখান দিয়ে কি একটা কেটে দিবে। তাহলে এখানে একটা আছে আন্ডারলাইন দেখলাম, আন্ডারলাইন দেখলে কি হয় নিচের দিকে এই যে লাইনটা আছে কোথায় আসে, নিচের দিকে, তাই না? ঠিক এই লাইনটাই আসবে, বাট এটা আসবে কোথার দিকে, মাঝখান দিয়ে। সেটাকে বলতেছি আমরা কি ডিলেট। তো ধরেন এখান থেকে আমরা একটা অংশ কি করি, এই যে প্রথম যে ইটালিক যে করছিলাম আমরা এটাকে, আমি চাচ্ছি এটাকে কি কেটে দিব এখন। তা কেটে দেওয়ার জন্য যে আমরা ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে কি ডিলিট। এই যে আই ট্যাগটা আছে এটার ভিতরে আমি বলে দিচ্ছি কি DEL। যতটুকু অংশকে আপনি ডিলিটের ভিতরে রাখতে চান অতটুকু অংশকে এখানে বলে দেন কি কন্ট্রোল শেষ। এখন যদি আউটপুটে এসে আমরা এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে ইতালিক যতটুকু অংশ ছিল অতটুকু অংশ কি মাঝখান দিয়ে কেটে গেছে। আচ্ছা, এরপরে আসেন ইনসার্ট। ইনসার্ট বলতে কি ইনসার্ট আসলে কোনো পার্থক্য আসে না। জি। আচ্ছা, এরপরে আছে ইনসার্ট। কোনো কিছু আপনি ডিলিট করছে, এর পরিবর্তে আপনি কোনো কিছু যদি লিখতে চান সেক্ষেত্রে ইউজ করবেন কি ইনসার্ট। ধরেন আমরা এই অংশটুকু কি ডিলিট করে দিলাম না, এখন এর পরিবর্তে আপনি কি নতুন একটা কিছু লিখতে যাচ্ছেন। সাধারণত এইভাবে টেক্সটের উপর দিয়ে দরকার হয় না আমাদের। ওটা থাকে হচ্ছে যে যেমন একটা প্রাইজের ক্ষেত্রে বা কোনো একটা প্রাইজের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয় যে প্রাইজ একটা কি ডিসকাউন্ট দিয়ে নতুন একটা প্রাইস কি এড করে দেয়। তো সেক্ষেত্রে ইনসার্ট ট্যাগটা কি এভাবে করে। তারপরে আমরা যদি এখানে একটু নতুন একটা কিছু লিখে দেখাই, ধরেন এখানে ডিলিট ইউজ করছি, আই আছে, আমি এর পরে এসে ইউজ করলাম কি এখানে ধরেন একটা এখানে আমি দিচ্ছি কি ইনসার্ট। এখন ইনসার্ট ট্যাগের ভিতরে এই টেক্সটের পরিবর্তে আপনি কি চাইলে অন্য কোনো একটা টেক্সট লিখে দিতে পারেন। নিউ টেক্সট, ধরেন আমি এই জিনিসটাই কি লিখে দিলাম। এটাকে এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটা হচ্ছে কি এই যে ডিলিট হয়ে গেছে, আর ইনসার্টটা কি এর পরিবর্তে এটা কি নতুন টেক্সটটা ইনসার্ট আমরা করে দিলাম। কিন্তু ইনসার্ট ট্যাগের একটা ইয়ে আছে, বৈশিষ্ট্য আছে, ও কি করবে পুরো টেক্সটটাকে ইটালিক করে দিবে এক, না সরি আন্ডারলাইন করে দিবে। ইতালিক তো আমাদের এটা আসতেছে হচ্ছে কি আই ট্যাগের কারণে, ওটা শুধু কি আন্ডারলাইন করে আসে। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের গেল। এরপরে আমরা দেখো কি স্মল ট্যাগ। স্মল ট্যাগ কি আমরা কি বলছিলাম, কোনো একটা টেক্সটকে আপনি যাচ্ছেন কি ছোট করে দেখাতে। সাধারণত পি ট্যাগ লেখার পরে আছে এটা উইথ আসে কি 16 পিক্সেল, বাই ডিফল্ট 16 পিক্সেল করে আসে। আপনি যদি চাচ্ছেন এর থেকেও কি একটু করে ছোট করে দেখাবে আবার কোনো টেক্সটকে, সেই ক্ষেত্রে এখানে ইউজ করবেন কি স্মল ট্যাগ। তো ধরেন এখানে আমি আরেকটা ট্যাগ নিচ্ছি লরেন। আচ্ছা, ধরেন এখান থেকে আমি এই যে প্রথম দুই লাইন আছে এই দুই লাইনকে আমরা চাচ্ছি কি সাধারণ যে পি ট্যাগ যেরকম দেখা যাচ্ছে তার থেকে কি একটু ছোট করে দেখাবো। তো এটা যে পি ট্যাগের ভিতরেই লিখতে হবে এমন কোনো কথা না, আপনি চাইলে কি এটাকে স্মল ট্যাগ হিসেবে কি লিখতে পারেন এখানে। ধরেন আমি এখানেই বলে দিলাম কি হ্যাঁ কোনো সমস্যা নেই, আমি এখানে বলে দিলাম কি স্মল। স্মল ট্যাগের ভিতরে এতগুলোকে সবগুলোকে কি রেখে দিলাম। এখন যদি এটাকে সেভ করি, আউটপুটে এসে চেক করেন, দেখেন এটা হচ্ছে আমাদের কি নরমাল একটা পি ট্যাগ, আর এগুলো হচ্ছে কি একটা স্মল ট্যাগ। দুইটার মধ্যে সাইজের কিন্তু একটু পার্থক্য আছে, এটা হচ্ছে একটু বড়, এগুলো হচ্ছে কি একটু ছোট। বাই ডিফল্ট পি থেকে স্মল ট্যাগের ভিতরে যতটুকু অংশ রাখবেন অতটুকু কি ওর থেকে একটু ছোট দেখা যাবে। এরপরে আছে যে বিআর। বিআর আমরা কোনো একটা লাইনকে আপনি যাচ্ছেন কি এইচটিএমএল এ আপনি যেভাবেই লেখেন না কেন, ধরেন এখানে দেখেন আমরা কি করছি,
প্রত্যেকটা লাইনের নিচে কি আমি যদি এরকম এন্টার দেই, হাজারো এন্টার দেই, সেভ করি, দেখেন এগুলো কোনো কিন্তু কাজে দিবে না। ও এখানে একটা স্পেস ধরে নিবে। তো এখন আমি চাচ্ছি, আমরা তো আর এরকম যাচ্ছি না, আমরা ধরেন একটা জিনিস চাচ্ছি যে এই যে টেক্সটটা আছে এতটুকু অংশ এক লাইনে থাকবে, এই যে ডট আছে এই ডটের অংশটুকু কি এক লাইনে থাকবে, এর পরের অংশটুকু কি নিচের লাইনে চলে আসবে। সেক্ষেত্রে আপনি চাইলে এখানে কি বিআর ট্যাগ দিয়ে কি এতটুকু অংশকে এখানে শেষ ব্রেক করে দিতে পারেন, বি আর। তাহলে এখানে আমরা কি করলাম দেখেন, শেষে আমাদের কি আছে এটা লেখা এলিট, তাই না? সেভ করি, আউটপুটে এসে এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে এলিট পর্যন্ত এখানে এতটুকু অংশ কি এক লাইনে আসছে, পরে যেহেতু বিআর ট্যাগ আমরা বলে দিচ্ছি, ও কি এক লাইন কি ব্রেক হয়ে চলে আসছে। আচ্ছা, এখানে যদি আমি ইন্টার দিলাম, হ্যাঁ, হাজারো ইন্টার দিলাম, দেখেন কতগুলো দিছি। এখন যদি এটাকে আমি সেভ করে যদি নেই, দেখেন অটোমেটিক এটা বেস কোড করে নিচ্ছে, অটোমেটিক ইয়ে হয়ে যাচ্ছে। বাট যদি আপনি দেখেন অনেকগুলো ইন্টার দিলেন, কোনো লাভ হবে না, কারণ বাই ডিফল্ট এগুলো সবগুলোকে ও একটা স্পেস ধরে এখানে কাউন্ট করবে। ক্লিয়ার? আপনি যে এইচটিএমএল কোডে যতগুলো স্পেস দেন না কেন, ব্রাউজার ওটাকে কি একটা স্পেস ধরে নেবে। তো এই ক্ষেত্রে যদি আপনি চান যে না প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে কি আমি বিআর দেব, মানে একটু ব্রেক দেব, একটু নিচের লাইনে চলে যাব, সেক্ষেত্রে ইউজ করবেন কি বিআর ট্যাগ। এখন একটা ইউজ করছেন, এরকম চাইলে কি আরো ইউজ করতে পারেন। ধরেন এটাকে কি আবার আমি কপি করে আরেকটা দিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। যতবার বিআর দিবেন ততবার কি একটা করে লাইন ও কি জায়গা খালি করে নেবে। সেভ করি, আবার যদি রিফ্রেশ করি, এখন দেখেন এখানে কিরকম আছে, এই লাইনটা কি ব্রেক নিচের লাইনে আছে, রিফ্রেশ করেন, একটা লাইন জায়গা কি ও আবার আরেকটা কি ব্রেক করে দিছে। তো এভাবে যদি লাইনের ফাঁকার দরকার হয়, সেক্ষেত্রে এভাবে চাইলে কি বিআর ট্যাগ ইউজ করতে পারেন। এখন যতগুলো ইউজ করবেন, হ্যাঁ এখানে যেটা এই যে হরিজন্টাল, যেমন এটা কি এমটি, এমটি ট্যাগ, এমটি ট্যাগ আমরা বলি কারণ এটা কি শুরু শেষ নাই, এটা যেখানেই শুরু ওখানেই কি শেষ। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি চাইলে এটা এটা দুটো একই ট্যাগ, বিআর আর হচ্ছে কি আরো কিছু ট্যাগ আছে, আমরা আস্তে আস্তে জানবেন। তাহলে এমটি ট্যাগ এখন পর্যন্ত কয়টা পাইলাম, কি কি? আচ্ছা, ইমেজ একটু আহ, হ্যাঁ বলছিলাম। এরপরে এখানে আরেকটা পাইছি, আপনারা হয়তো খেয়াল করেন নাই, সেটা হচ্ছে মেটা ট্যাগ। তাহলে মনে রাখেন, নামগুলো একটু আস্তে আস্তে মনে রাখবেন। অনেকে এটা কোশ্চেন থাকে যে এমটি ট্যাগ কোনগুলা, হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করতে পারে এমটি ট্যাগ কোনগুলা। একটা হলো পারলাম আমরা কি কি বিআর, এইচআর, এরপরে আছে কি এই এইচআর বলতে ওটাই হচ্ছে হরিজন্টাল, বিআর হচ্ছে ব্রেক, এরপরে মেটা ট্যাগ। হ্যাঁ মেটা ট্যাগ এখন পর্যন্ত আমরা এই কয়টা পাইছি, সামনে আরো আস্তে আস্তে কয়েকটা আসবে। আচ্ছা, এরপরে আসেন সুপার স্ক্রিপ্ট, আর একটা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট। এখন আমরা ধরেন একটা সূত্র লিখবো আমরা, হ্যাঁ আপনারা একটা সূত্র বলেন আমাকে। ওকে দেখেন, এখানে আছে যে আপনি ধরেন একটা চাচ্ছেন কি একটা সূত্র আমরা লিখবো, এ স্কোয়ার, এ স্কোয়ার হচ্ছে কি মানে গেছে কি 2, এরপরে আছে কি এ স্কোয়ার প্লাস, হ্যাঁ এ প্লাস, এরপরে ধরেন আমরা একটা স্পেস দিয়ে নিই মাঝখানে, এরপরে আছে কি না না এটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? এ হোল স্কোয়ার, ও সরি, আচ্ছা আচ্ছা সরি, আমি এ স্কোয়ার, এ প্লাস বি, ধরেন এখানে আছে কি 2। আচ্ছা এতটুকুই সেভ করি, আমরা তো এটা পরে লিখতেছি। এখন আসেন এটা সূত্র একটা, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখন যদি আমরা সাধারণভাবে এইভাবে যদি লিখি, তাহলে আউটপুট যদি একটু চেক করি, তাহলে দেখেন কিরকম দেখা যাচ্ছে, নর্মাল একটা টেক্সট। কিন্তু এখানে যদি একটা আমাদের এটা স্কোয়ার যদি বোঝাইতে যাই, তাহলে এই টুটাকে আমাদের কি একটু উপরে লিখতে হবে স্কোয়ার হিসাবে। এখানে হচ্ছে যে এইচটিএমএল এর যে ট্যাগটা ইউজ করতে হয় সেটা হচ্ছে কি এই যে টু যতটুকু অংশকে আপনি কি উপরের দিকে নিয়ে যাবেন, সেই অংশটুকু আপনি কিসের মধ্যে রাখবেন, এস ইউ, ট্যাগ শুরু করে নিচ্ছি, এস ইউ পি, হ্যাঁ। এই যে সুপার স্ক্রিপ্ট, তার মানে যতটুকু অংশ উপরের দিকে রাখবেন ততটুকু অংশ রাখবেন কোথায়, এই সুপার স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে। এই টুটাকে আমরা কি এই ট্যাগের ভিতরে যদি এখন রেখে রিফ্রেশ করি, দেখেন এখন হচ্ছে কি এ প্লাস বি,
এই টুটা যতটুকু অংশ কি মানে এটাতে টু রাখলাম এমন কোন কথা না, যতটুকু অংশ আপনি কি এর ভেতরে রাখবেন অতটুকু অংশ কি উপরের দিকে যাবে। আবার এমনও দরকার হয় আমাদের কি নিচের দিকে, যেমন H2O এরকম একটা দরকার হয়। ধরেন আরেকটা আমরা পি ট্যাগ নিচ্ছি এইচ। আচ্ছা নরমালি যদি দেখি এটা আমাদের কি কোনো এমনিতে যেভাবে আছে ঠিক সেম ভাবে কি এভাবেই আমাদের দেখা যাবে। বাট আমরা যদি সংকেত বোঝাতে যাই H2টাকে আমাদের কি নিচে নামাতে হবে, সেই ক্ষেত্রে ইউজ হবে কি সাব। তাহলে কোনটাকে আমরা নিচে নামাবো টু, তাহলে ওই অংশটুকুই হচ্ছে কি সেভ করি। ওকে, এখন যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখেন যতটুকু অংশ আমি কি সাব এস ইউ বি এই ট্যাগের ভিতরে রেখেছি অতটুকু অংশ কি নিচের দিকে নেমে আসছে। করেন। আচ্ছা আমরা এই যে ফরম্যাটিং ট্যাগ গুলো আছে এগুলো দেখলাম, এর বাইরে আরো কিছু ফরম্যাটিং ট্যাগ আছে, এগুলো যদি আমরা দেখি প্রি ফরম্যাটিং ট্যাগ নামের একটা কি ট্যাগ আছে। আচ্ছা প্রি ফরম্যাটিং ট্যাগ হচ্ছে আমরা যেরকম এই যে টেক্সট গুলাকে এতক্ষণ আমরা কি করছিলাম, এখানে আমরা যদি দেখি তাহলে এই যে আমরা একটা কি ব্রেক দিয়ে এটাকে নিচে নামাই দিছি, আবার এখানে আরেকটা ব্রেক দিয়ে কি এখান থেকে আরো একটা কি স্পেস তৈরি করে দিছি। তো এই ধরনের যে কাজগুলো আছে এইচটিএমএল এর যে আপনি বিআর দিয়ে দিয়ে করতেছেন, তো এগুলো না করে এইচটিএমএল এর আরেকটা ট্যাগ আছে সেটাকে বলতেছে কি প্রি প্রি ফরম্যাটিং ট্যাগ, এটাকে বলা হয় কি প্রি ফরম্যাটিং ট্যাগ। আচ্ছা প্রি ফরম্যাটিং ট্যাগ আপনি এর ভেতরে যেভাবে লিখবেন আউটপুট এক্স্যাক্টলি কি সেম ভাবে পাবেন, এখানে আপনাকে বিআর বা অন্য কিছু ইউজ করতে হবে না। আচ্ছা ধরেন এটাকে আমি কপি করে নিচ্ছি, এতটুকু অংশকে কপি করে নিলাম কন্ট্রোল সি। এরপরে এসে আমাদের যদি এই যে কোড আছে এর নিচে এসে আমি বলে দিচ্ছি কি ধরেন আচ্ছা এখানে হচ্ছে যে আমরা কিভাবে লিখলাম একটু খেয়াল করেন, তিনটা হচ্ছে কি এতটুকু অংশ লিখছি এরপরে ইন্টার দিয়ে কি নিচে এতটুকু অংশ লিখছি, এখানেও দেখেন আমার কিন্তু ইন্টার আছে, বাট এগুলো কিন্তু সবগুলো কি এক লাইনে আসতেছে। কিন্তু প্রি ফরম্যাটিং ট্যাগের ভিতরে যেভাবে আপনি লিখবেন আউটপুটটা এক্স্যাক্টলি আপনি সেম ভাবে পাবেন। যদি আমি এখানে একটা ট্যাব দিয়ে ভিতরে বড়াই দিলাম দেখেন এখানে এটা ঠিক আছে, আর এটাকে আমরা কি একটু ভিতরে রাখছি, এভাবে যদি সেভ করি এখন আউটপুটে এসে যদি রিফ্রেশ করি তাহলে এক্স্যাক্টলি দেখেন আমি ওখানে যেভাবে লিখছি ঠিক সেম ভাবে আমাকে কি আউটপুটটা দিচ্ছে। এটাকে বলে প্রি ফরম্যাটিং ট্যাগ। আচ্ছা এতক্ষণ আমরা নিজে নিজেই কি বিআর ট্যাগ ইউজ করে করে ফরম্যাটিং করছিলাম। তো আর যদি এভাবে করতে চান যে না আমি যেভাবে লিখবো এক্স্যাক্টলি আমার সেম আউটপুট দরকার, সেক্ষেত্রে চাইলে কি আপনারা প্রি প্রি ট্যাগটা ইউজ করতে পারেন, এটাকে বলা হয় প্রি ফরম্যাটিং ট্যাগ। আচ্ছা আচ্ছা এরপরে যদি আসি দেখেন আমাদের আছে আরো কিছু ট্যাগ আছে, সেটা হচ্ছে এখান থেকে দেখেন কোটেশন। হ্যাঁ ডিফাইন শর্ট লাইন কোটেশন, যদি আপনি চাচ্ছেন যে কোনো একটা টেক্সটের শুরুতে এবং শেষে কি আমি কোটেশন রাখবো। আচ্ছা একটু খেয়াল করেন এদিকে, আপু কথা বন্ধ করেন আপনারা নিজের মধ্যে। আচ্ছা এখন আপনি যাচ্ছেন কোনো একটা টেক্সটের মধ্যে আপনি কোটেশন রাখবেন, সামনেও কোটেশন রাখবেন পিছনেও কি কোটেশন রাখবেন, কোনো একটা কারো একটা বক্তৃতা বলেন কারো একটা উক্তি বলেন, আমরা এই ধরনের কখনো যদি উক্তিগুলা লিখি তখন আমরা কি সে শুরুতে এবং শেষে কি কোটেশন ইউজ করি। তো ওই কোটেশন গুলো যদি আপনি এইচটিএমএল দিয়ে দেওয়ার জন্য আমরা একটা ট্যাগ আছে সেটা হচ্ছে কি কিউ ট্যাগ। কিউ কিউতে হচ্ছে কি কোটেশন। আচ্ছা এর ভিতরে আপনি যদি যা কিছু লিখবেন এটা হচ্ছে কোটেশন আকারে আসবে। তাহলে দেখেন এতটুকু অংশ আমি যতটুকু অংশ রাখছি ওর ভিতরে প্রথমে দেখেন একটা আমার কি কোটেশন চলে আসছে, শেষেও একটা কি কোটেশন চলে আসছে। এখন যদি বলতে পারেন যে এটা তো আমরা হাতেও লিখে দিতে পারি, তাই না? হ্যাঁ দিতে পারেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। বাট ওই একটা কথা বলছিলাম আপনাদেরকে সবসময় ট্রাই করতে হবে এসইও ফ্রেন্ডলি কোড লেখে। আপনি যদি এটা হাতে লিখে দেন তো এটা ব্রাউজার কোনোভাবে বুঝতে পারবে না এটা কি একটা কোটেশন, ও একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে। আবার যদি আপনি এইচটিএমএল ট্যাগ ইউজ করে যখন বলে দিবেন তখন ব্রাউজার যখন এটাকে পড়বে তখন ও বুঝতে পারবে কি এটা একটা আবার কোটেশন বা কারো একটা কথা কারো একটা উক্তি হবে। দেখ এখানে আবার কোটেশনটা দেয়া আছে।
আচ্ছা, সেম আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ব্লক কোড। কোডেশন আর ব্লক কোড দুইটার কাজেই কি কাছাকাছি। আপনি বুঝতে, দুইটার কাজে কি ডিফাইন এ সেকশন দ্যাট ইজ কোডেড ফ্রম দা আদার সোর্স। আচ্ছা, এখানে একটা কথা আছে, আপনি যদি ব্লক কোডের ভিতরেও রাখেন, সেটা হচ্ছে কি কোটেশনের ভিতরে আসবে। এখন হচ্ছে তাহলে আমরা কোটেশন কেন ইউজ করব, ব্লক কোড কেন ইউজ করব? আচ্ছা, ব্লক কোড তখনই আমরা ইউজ করি যখন একটা এক্সটার্নাল সাইট থেকে আপনি কোনো কিছু নিয়ে আসতেছেন। এক্সটার্নাল সাইট বলতে ধরেন একটা প্রাইম মিনিস্টার একটা কথা বলছে, সেটা ওদের গভর্নমেন্ট সাইটে কি ওইটা টেক্সটটা কি লেখা আছে। এখন আপনি যাচ্ছেন আপনার ওয়েবসাইটে ওই টেক্সটটাকে কি আপনি দেখাবেন। তো দেখানোর ক্ষেত্রে আপনি একটা, এটা ইউজ করার জন্য আমরা ইউজ করি কি ব্লক কোড। এটা আরেকজনের কথা, হ্যাঁ, আমার না। আমি এটাকে কি ব্লক কাট করে নিয়ে আসতেছি। কোটেশন, এটা একটা কোটেশন করে দিচ্ছি আমরা যে এটা অমুকের কথা, কোথার থেকে নিছি, ওই জায়গার থেকে আমরা নিছি। এই ধরনের কাজ যখন করবেন সেক্ষেত্রে ইউজ করবেন কি ব্লক কোড। আচ্ছা, এই ব্লক কোডের ভিতরে আপনাকে বলে দিতে হবে যে আপনি এটা কোথার থেকে নিয়ে আসছেন, কার উক্তি বা কোন সাইট থেকে আপনি নিয়ে আসছেন, এই জিনিসগুলো বলে দেয়া থাকে। আচ্ছা, আমরা যদি আচ্ছা, এখানে গুগলে সার্চ দিয়ে ব্লক কোড দিয়ে যদি দেখেন, এখানে দেখেন আগে একটু বুঝে বুঝে তারপরে আমরা প্র্যাকটিস করবো, হ্যাঁ। বুঝি আগে কি বলছে। আচ্ছা, দেখেন ব্লক কোড একটা বলছে, এই যে টেক্সট গুলো নিয়ে আসছে, এগুলো কে বলছে, কোথা থেকে নিয়ে আসছে, এগুলো আমার টেক্সট না। আমি একটা অন্য একটা ওয়েবসাইট থেকে কি আমার ওয়েবসাইটে এই টেক্সটটা দেখাচ্ছি। তো এই জিনিসটা যখনই করবেন তখন এখানে একটা জিনিস বলে দিতে হয় সাইট। এটা হচ্ছে একটা কি অ্যাট্রিবিউট বলি আমরা। আহ, এই সাইট হিসেবে বলে দিতে হবে আপনি কোন জায়গা থেকে নিয়ে আসছেন। কারণ একজনের টেক্সট বা একজনের কন্টেন্ট আপনি তো আপনার ওয়েবসাইটে দেখাতে পারেন না, তাহলে তো আপনি কপিরাইট খেয়ে যাবেন, মামলা খাবেন। এই বিষয়ে আপনাদের কি জানা আছে? কারো আছে যে একটা পার্সোনাল উক্তি বা কারো একটা বই বলেন, কারো একটা ইমেজ বলেন, আপনি যদি আপনার নামে চালাতে চান, তাহলে কিন্তু আপনি কপিরাইট মামলা, ও কিন্তু চাইলে আপনার নামে মামলা করতে পারবে। এটাকেই বলে হচ্ছে কি কপিরাইট। তো এখন হচ্ছে যে আপনি আরেকজনের কন্টেন্ট আপনার ওয়েবসাইটে ইউজ করতেছেন, আপনি যদি বলে না দেন যে আমি অমুকের ওখান থেকে নিছি, তো ও তো কিন্তু আপনার নামে কি কপিরাইট মামলা দিয়ে দেবে। তো এটার থেকে বাঁচার জন্য একটা সহজ উপায় হচ্ছে কি, ওখানে আপনি ব্লক কোড ইউজ করেন, আপনি কোন ওয়েবসাইট থেকে নিয়ে আসছেন ওটা এখানে কি বলে দেন। এখন যদি জিজ্ঞেস করে, আমি তো ভাই উল্লেখ করেই দিছি যে এটা ওই জায়গা থেকে নিয়ে আসা, হ্যাঁ? তো এখানে আর কপিরাইট তার থাকতেছে না। হ্যাঁ, কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? ওকে, এতটুকু আমরা কপি করে নিলাম, সাইডটা আমরা পরে নেব, জাস্ট ব্লক কোডটা, হ্যাঁ, কন্ট্রোল সি। এর নিচে এসে আমরা কি পেস্ট করে দিলাম, সেভ করি। আচ্ছা, এই যে দেখেন কোটেশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আর তো একটু ভুল বলছিলাম আপনাদের, সরি। সেজন্য সেটা হচ্ছে যে কোটেশনটা আসতেছে না, ব্লক কোড হচ্ছে কি অন্য আরেকজনের উক্তি, যেটা বলতেছিলাম ওটাই ঠিক। কোটেশনটা আসতেছে না এখানে, পার্থক্য এতটুকু। না এখানে না, না এটা আরেকটা। আচ্ছা, তাহলে ব্লক কোড বলতে বুঝলাম কি, যখন আপনি কোনো একটা অন্য একজনের ওয়েবসাইট থেকে কোনো কিছু ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি কি এভাবে ব্লক কোড উল্লেখ করে দেন যে আমি ওই ইউআরএল থেকে বা ওই সোর্স থেকে কি এটাকে নিয়ে আসছি। এতটুকু বুঝতে পারছেন? এটা দিবেন কোথায়, সাইডের ভিতরে। সাইডের ভিতরে যে ওয়েবসাইটের ইউআরএল নিয়ে আসতেছেন, ওখানে আপনাকে কি এটা বলে দিতে হবে। ধরেন আপনি ইউটিউব থেকে কোনো একটা কন্টেন্ট নিয়ে আসছেন, তাহলে আপনি ইউটিউবের ওই লিঙ্কটা কি এখানে বলে দেন। আবার যদি ধরেন একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসছেন, তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা কি এখানে দিয়ে দিবেন। এরপর আছে অ্যাড্রেস ট্যাগ, এগুলো হচ্ছে সেমেন্টিক ট্যাগ বলি আমরা, অনেক সময় এগুলোকে বলা হয় কি সিমেন্টিক ট্যাগ। সিমেন্টিক ট্যাগ কেন বলা হচ্ছে, এগুলো হচ্ছে মিনিংফুল অনেক। আপনি যদি অ্যাড্রেস লেখেন, আপনিও বুঝতে পারতেছেন এটা কি একটা আমি অ্যাড্রেস লিখতেছি, ব্রাউজারও বুঝতে পারে এগুলো। এই যে ট্যাগ গুলো আছে এগুলো কি ব্রাউজার বুঝতে পারে। ব্রাউজার আমি কোনগুলোকে বলতেছি, যেমন এই যে ক্রোম, তারপরে আছে কি ফায়ারফক্স, এগুলো আছে। আপনি যখন কোড গুলা লেখেন, ও কি করে যখন রান করে, তখন প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা কি পড়ে, কি আছে এর ভিতরে, ওটাকে ওর মতন করে ও রিড করে, ওটাকে কি ওর মতন করে একটা গ্রাফিক ইন্টারফেস তৈরি করে আপনাকে দেখায়। তো এই কারণে আছে এই যে ট্যাগ গুলো আছে, এগুলো ব্রাউজার বুঝতে পারে, এই জন্য আমরা এগুলোকে বলি সিমেন্টিক ট্যাগ।
আপনিও আমাদের মতন লিখতেছি বাট এটা ব্রাউজারও বুঝতে পারতেছে। এইজন্য মিনিংফুল ট্যাগ এগুলোকে বলে। আচ্ছা, এরপর আছে অ্যাড্রেস এর যখন লিখবেন অবশ্যই কি সেই ট্যাগ ইউজ করবেন কি? অ্যাড্রেস।